হ্যালো, রাধে রাধে। আমি সুস্মিতা। আর আজ আপনারা শুনবেন ভিন্ন স্বাদের একটা গল্প, লেখক খগেন্দ্রনাথ মিত্রের লেখা খুনি কে। শুরু হচ্ছে খুনি কে। অমল ও সুরেশ দুই বন্ধু। সুরেশ থাকতো পেশোয়ারে, এসেছে কলকাতায় বেড়াতে। উঠেছে অমলের বাড়ি। বাড়িতে অমল থাকে একা, দোতলা বাড়ি। অমল অনেক টাকার মালিক, পৈতৃক সম্পত্তি তো পেয়েইছে, মাতৃক অর্থাৎ দাদামশাইয়ের খানদুই বাড়িও মাস কতেক হলো তার হাতে এসেছে এক মামা। সেও আবার পাতানো, টাকা পয়সা পেলেও অমলের মাথা কিন্তু ঠিক আছে, সে বাবুগিরি করে না। শখের মধ্যে যা দেখা যায় তা হচ্ছে বই কেনা, কেবল কেনা নয়, সেই সঙ্গে পড়াও। সে উত্তর ভারতে বেড়াতে গিয়ে সেবারে পেশোয়ারে সুরেশের বাড়িতে অতিথি হয়েছিল। সুরেশ যেখানে রেলে চাকরি করে, মাইনে যা পায় তা বেশ, সেখানে খাতিরও খুব। অনেক দিন বাংলাদেশ ছাড়া, তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। সে রাতে একটা বিশ্রী শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুমের ঘোরটা গেল না। সে প্রথমে বুঝতে পারলে না সে কোথায় আছে। পরক্ষণেই তার মনের জড়তাটা কেটে গেল। বুঝতে পারলে সে আছে অমলেরই বাড়িতে, কিন্তু শব্দটা কিসের? সম্ভবত ঝড়ের। ঝড়েই যেন জানালা দরজার পাল্লা দরাম করে বন্ধ করলে, কিন্তু তারপরও সেই রকম শব্দ হতে লাগলো। শীতকাল, তাই সুরেশের দরজা জানলা বন্ধই ছিল, কিন্তু শীত গ্রীষ্ম সবসময়ই অমলের জানলা খুলে শোবার অভ্যেস। সে বলতো, জানালা বন্ধ করে শুলে আমার দম আটকে যায়। শব্দটা যেন সুরেশেরই ঘরখানার নিচ থেকে হচ্ছে। তার ঘরের নিচে আছে অমলের পড়বার ঘর। হয় সে এখনো পড়ছে, অথবা জানালা খুলে রেখেই শুতে গেছে। পড়বার ঘরের পাশেই তো তার শোবার ঘর। এইসব ভেবে সুরেশ আবারও ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু ঘুম আর এলো না। থেকে থেকে শুধু শব্দটা হতেই থাকলো। সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে, ঘড়ি দেখলে রাত 2টো বাজে। আবার দরাম করে শব্দ হলো। এরকম শব্দ হতে থাকলে ঘুমোনোই দেয়। সুরেশ বিছানা ছেড়ে উঠল, মোটা আলোয়ানখানা গায়ে, চটি জোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে সে দরজা খুঁড়ে বেরিয়ে এলো। দরজার পাশেই সুইচ ছিল, সুইচটা টিপতেই বারান্দা আলোকিত হয়ে উঠল। সামনে নিচে সিঁড়ির মাথায় আলো ছিল। সে বারান্দা পার হয়ে সিঁড়ির আলো জ্বেলে দিয়ে নিচে নামতেই পরিষ্কার বুঝতে পারলে শব্দটা কোথা থেকে আসছে। সুরেশ ঘরখানার দরজাটা টানতেই খুলে গেল। ঘরে তখনও আলো জ্বলছিল। অমল কি এখনো পড়ছে? না। সামনের দিকে তাকিয়েই তার হাত পা অসাড় হয়ে গেল, আর এক পাও নড়বার শক্তি রইল না। সে দেখলে অমল কার্পেটের উপর চিত হয়ে হাত দুখানা ছড়িয়ে পড়ে আছে। তার কপালে একটি ক্ষত, সেই ক্ষত থেকে রক্ত বার করে একটা লাল ধারায় কার্পেটে পড়ছে। ক্ষতটি দেখে সুরেশের মনে পড়ল, এরকম ক্ষত হয় রিভলভারের গুলিতে। সে দরজা ধরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো, তাহলে সেই অস্ত্রটি কোথায়? কিন্তু এদিক ওদিক তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। এটা খুন নাকি আত্মহত্যা? আত্মহত্যা হলেই অস্ত্রটা কাছেই থাকবে, খুন হলে খুনি সেটা নিয়ে গেছে। কিন্তু সুরেশ সাহসে ভর করে এগিয়ে গিয়ে অমলের পাশে হাঁটু গেড়ে বসল। সেই সময় অমল একবার চোখ মেলে তাকালো এবং তার ঠোঁট দুখানি কেঁপে উঠল। সে যেন কি ফিসফিস করে বললে। সুরেশ তার দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলে, অমল, এ কি, কে করলে এ কাজ? অমল অতি কষ্টে ফিসফিস করে বললে, সুরেশ, সে আমাকে খুন করেছে, পুলিশকে বলে যে। ঠিক সেই সময়ই জানালায় এত জোরে শব্দ হলো যে অমলের ক্ষীণ কণ্ঠস্বর ডুবে গেল। সুরেশ আরও ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বললে, আমি শুনতে পাচ্ছি না অমল, কে কে বলো। কিন্তু অমলের কণ্ঠস্বর চিরদিনের মতো তখনই থেমে গেল। সুরেশের হাত পা আর চললে না। অসাড়ের মতো তার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে রইল সে। কিন্তু একটু পরেই স্বপ্নের মতো মনে হলো সেখানে আরও কেউ যেন রয়েছে, এসে দাঁড়িয়েছে। সুরেশ তাকিয়ে দেখে দরজায় অমলের এক দুঃসম্পর্কীয় আত্মীয় এসে দাঁড়িয়েছে। সেও এসেছে 2 দিন হলো, শিলং থেকে কলকাতায়। নাম তার শরৎ। অমলকে কেউ খুন করেছে, আপনি নিচে ওর সরকারকেও জানান, আমি ততক্ষণে এখানেই থাকবো। শরৎ তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে শুয়েছিল সুরেশের পাশের ঘরে। শরৎ
ঘর থেকে বের হয়ে যেতেই সুরেশ জানালাটা বন্ধ করে দিল। টেবিলের উপর টেলিফোন ছিল। রিসিভারটা তুলে নিয়ে পুলিশকে আসবার জন্য থানায় ফোন করলো। একজন ডাক্তারকেও সঙ্গে আনতে বলল। পুলিশ যখন এলো তখন হলঘরে বাড়িরই কয়েকজন জমা হয়েছে। সব ঘরেই আলো জ্বলছে, এমনকি বাড়ির চারধারে যে বাগানখানি ছিল সেখানেও আলো জ্বলছিল। ডাক্তারকে নিয়ে পুলিশ তাড়াতাড়ি অমলের পড়বার ঘরে গিয়ে ঢুকলো। ডাক্তার অমলকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন। বললেন, বারুদের দাগ নেই, পিস্তলটাকেও দেখা যাচ্ছে না, এ তো পরিষ্কার দেখা যাচ্ছে খুন। তবে বেশিক্ষণ আগে হয়নি, মিনিট 20 কি বড়জোর আধা ঘন্টা হবে। দরজার কাছে যারা ঘোরাঘুরি করছিল দারোগাবাবু তাদের লক্ষ্য করে বললেন, সকলের আগে কে দেখেছেন? সুরেশ সভয়ে গলা পরিষ্কার করে বললে, আমি যখন আসি তখন ওর নিঃশ্বাস পড়ছিল। কে খুন করেছে আমাকে বলবার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তার আগে কি হয়েছিল জানি না, কেবল ঝড়ে ওই জানালাটা জোরে জোরে বন্ধ হচ্ছিল। সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপরও শব্দের জন্য আর ঘুমাতে পারিনি, তাই নিচে নেমে এসেছিলাম। কাউকে তখন দেখেছিলেন? কাউকে দেখিওনি, ঝড়ের শব্দ ছাড়া কিছু শুনতেও পাইনি। তবে আমার পর এসেছিলেন শরৎবাবু, উনিও শব্দে ঘুমোতে পারছিলেন না। দারোগা সরকারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে আর কে কে থাকেন? 2 জন চাকর আর একটা ঠাকুর। মোটর ড্রাইভারটার বাড়ি কাছেই, সে সকালে আসে আর রাতে চলে যায়। কোথায় খাওয়া দাওয়া করে? এইখানেই। বলতে পারেন আপনার বাবু এত রাত অবধি কী করছিলেন? তা জানি না, তবে মাস কয়েক থেকে উনি রাতে ভালো ঘুমোতে পারতেন না, প্রায়ই রাত জেগে পড়াশুনো করতেন। আচ্ছা, উনি এরকম বিপদের কথা কখনো বলেছিলেন? আমার কাছে তো বলেননি, আমি সরকার, আমার কাছে মনের কথা কেন বলবেন উনি? তবে কার কাছে বলতেন বলতে পারেন? বলে দারোগাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। বন্ধু বান্ধবের কাছে বলতেই পারে, ওর বন্ধুকে। অনেকেই বাবুর সঙ্গে গল্প করতে আসতেন, বড় লোক, অনেকের সঙ্গেই আলাপ ছিল। আচ্ছা, আর এরা কে? ইনি সুরেশবাবু, আমাদের বাবুর বন্ধু, পেশোয়ারে থাকেন। দিন কয়েক হলো বেড়াতে এসেছেন। উনি বাবুর আত্মীয়, শিলংয়ে থাকেন। আজ সন্ধ্যে থেকে ওনার মনের অবস্থা কেমন ছিল জানেন? আমি ভাড়া আদায়ে বেরিয়েছিলাম, রাত 10টায় ফিরেছি। দারোগাবাবু সুরেশের দিকে ফিরে বললেন, আপনার সঙ্গে কখন দেখা হয়েছিল শেষ? রাত 9টায়। রাত 8টায় আমরা একসঙ্গে খাই আর তারপর 1 ঘন্টা গল্প করেছিলাম। তখন কি ওর উদ্বেগের কোনো ভাব দেখেছিলেন? সে বিষয়ে স্পষ্ট করে কিছু বুঝতে পারিনি, তবে কেমন যেন উন্মনা মনে হচ্ছিল। আগে আমি ওকে কখনো এরকমভাবে দেখিনি। দারোগাবাবু তারপর শরতের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কখন শেষ দেখা হয়েছিল ওনার? রাত 10:30টায়। আপনার কি অনুমান হয়েছিল, অথবা ওর সঙ্গে কোনো কথাবার্তায় কি বুঝতে পেরেছিলেন যে উনি জানেন ওনার জীবননাশ হতে পারে? তখন যে রকম দেখেছিলাম তাতে কিন্তু ধারণা করতে পারিনি, তবে এখনকার অবস্থা দেখে বলা যেতে পারে উনি এইরকমই কোনো আশঙ্কা করেছিলেন। দারোগাবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন। তারপর আবারও বললেন, বলুন তো শরৎবাবু, ওর সঙ্গে আপনার কতদিন অন্তর দেখা হয়? ঠিক নেই, মাসে 2-1 বার তো বটেই। কারবারের কাজে আমাকে এখানে প্রায়ই আসতে হয়। আচ্ছা, উনি কি বরাবরই এইরকম অস্থির ছিলেন? না, সুরেশবাবু যা বলেছেন তা ঠিক, উনি আগে এরকমটা ছিলেন না। আচ্ছা, কবে থেকে আপনি তাকে এরকম দেখেছিলেন? তা মাস 2 হবে। মধ্যপ্রদেশের এক শহরে একটা খুন হওয়ার পরেই ওকে কেমন যেন একটু বিচলিত দেখছি। কীরকম? সে আবার কি? দারোগাবাবুর চোখ দুটো জ্বলে উঠল। সেখানে উনি গিয়েছিলেন বেড়াতে, তখন ওর এক বন্ধুকে একজন খুন করে। বন্ধুটির নাম ছিল হরিশ সমাদ্দার। সমাদ্দার যে হোটেলে ছিল সেই হোটেলে উনিও গিয়ে উঠেছিলেন। তারপর সমাদ্দারকে একজন সাহেববেশী বাঙালি গুলি করে। যে লোকটা তাকে গুলি করেছিল তার নাম ছিল উপেনচন্দ্র। তার সঙ্গেও ওর পরিচয় ছিল। উপেন ধরা পড়ে, কিন্তু কি করে যেন হাজত থেকে পালিয়ে যায়। এ খবর কি আপনি জানেন না? বলে যান। উপেন তো আর ধরা পড়েনি। বলে শরৎবাবু চুপ করলেন।
দারোগাবাবু তার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওর কোনো শত্রু ছিল এমন কথা কোনো দিন বলেছেন? না, মনে পড়ে না। আচ্ছা, উনি বিয়ে করেননি কেন? জানি না। দারোগাবাবু তারপর সুরেশকে বললেন, আপনি কি প্রায়ই ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করেন? না, সে সম্ভাবনা খুবই কম ছিল, কেননা আমি থাকি ভারতের এক প্রান্তে, ছুটি বড় একটা পাই না, আর ও নিজেই আমার ওখানে যেত, হয়তো বছরে একবার। দারোগাবাবু একটু চুপ করলেন, তার একটু পরেই বললেন, আপাতত আপনাদের আর দরকার নেই, তবে চাকর বাকররা কেউ যেন কোথাও না যায়, পরে সকলকে আবার দরকার হতে পারে। আপনারা এখন বাইরে যান, আমি ঘরখানা ভালো করে পরীক্ষা করব। সকলে বার হয়ে গেল। দারোগাবাবু পরীক্ষা করতে লাগলেন। দরজার বাইরে দাঁড়িয়ে রইল কনস্টেবল। দারোগাবাবু দেখতে লাগলেন, আরাম চেয়ারের পাশে একখানি ছোট টেবিলের ওপর একটা বই খোলা পড়ে আছে। বোঝা যাচ্ছে অমল বইখানি পড়ছিল। খোলা জানালাটার দিকে সে পেছনে ফিরে বসেছিল। খুনি হয়তো সোজা ঘরে ঢুকেছে। সে ঢুকতেই অমল বইটি নামিয়ে রেখে খুনিটির মুখের দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে কপাল লক্ষ্য করে গুলি করেছে। গুলি লাগতেই কার্পেটের উপর ওইভাবে যেমন করে আছে সেই রকম করে পড়ে গেছে। পিস্তলের আওয়াজ হয়তো বাজ পড়ার শব্দে ডুবে গেছিল। ঘটনাটা খুব সহজ নয়, এর ভেতরে কিছু একটা তো আছে। খুনিকে খুঁজে পাওয়া কঠিন হবে। তারপর কিছুক্ষণ চিন্তা করে একটা কনস্টেবলকে দেখে বললেন, আচ্ছা দেখো তো এর পকেটে কি আছে। কনস্টেবলটা এগিয়ে এসে অমলের পাশে হাঁটু গেড়ে বসলো। তার পোশাক তল্লাশ করতে লাগলো। জামার পকেট হাতড়ে প্রথমেই পেল একখানি রুমাল, একটা দুটো চুরুট আর এক বাক্স দেশলাই। তারপর আর এক পকেটে পেল এক গোছা চাবি ও খান কয়েক নোট। আধুলি সিকি আনি পরক্ষণেই আবার প্যান্টের পকেটে হাত দিয়ে একটা জিনিস টেনে বার করেই বলে উঠল, ইয়ে ক্যা? দারোগাবাবু দেখলেন একটা রিভলভার। তিনি সেটা কনস্টেবলের হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলেন, তার 6টি খোপেই গুলি ছিল ভরা। দেখা যাচ্ছে এরকম একটা কিছু হবে তা উনি বুঝতে পেরেছিলেন, তবে রিভলভারটা ব্যবহার করবার সময় পাননি। আচ্ছা, আর কি আছে? আর এক পকেটে ছিল কতকগুলো চিঠি। দারোগাবাবু চিঠিগুলো কনস্টেবলের হাত থেকে নিয়ে আলোয় পরীক্ষা করতে লাগলেন। তারপর বলে উঠলেন, আরে পাওয়া গেছে, এই যে একখানা টাইপ করা চিঠি। এতেই খুনি কে কেন খুন করেছে তা পাওয়া যাবে। আমাদের গোয়েন্দা বিভাগের খোরাক খাসা। তিনি কাগজখানি পড়ে সাবধানে ভাঁজ করে চিঠিগুলো একখানি খামে পুরে পকেটে রাখলেন এবং ঘরখানি আরও কিছুক্ষণ পরীক্ষা করে বেরিয়ে গেলেন। বেশ কিছুদিন পর ভোরের দিকে তারা যখন মোটরে ফিরছে, মুখার্জি জিজ্ঞেস করলেন, শরৎই যে খুনি এটা কি করে ধরতে পেরেছিলেন মিস্টার গুপ্ত? আপনার কথার উত্তর দেবার আগেই একটা কাজের ফয়সালা করা যাক। চন্দ্রের কি হবে? আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে আর মামলা চালাবেন না? না, শরৎ রায়ই যে সে পথ বন্ধ করে দিল। মিস্টার শুক্লও বোধহয় আর এগোবেন না, এগোবার উপায়ও নেই। গুপ্ত বললে, মিস্টার মুখার্জি, এবারে আপনার প্রশ্নের উত্তর দিই। যখন খবর পাই শরৎ রায়কে কে গুলি করেছে, তখনই আমার সন্দেহ হয় এটা ওর সাজানো। ওর জামার হাতায় যে লোকটা গুলি করেছিল সে ওর ওই উলি মোহাম্মদ। আপনি জানেন না, কিন্তু আমি ওর ঘর থেকে রায়ের পিস্তলটা সরিয়েছি, তাতে গুলি চালাবার চিহ্ন আছে। কি বলছেন? আজই আপনাকে দেখাবো। আর ওই যে সেই ড্রাইভারটাও সরে পড়েছে আপনার সহকারীর চোখে ধুলো দিয়ে। শরৎ রায় যে মাকড়সা, এটা আমি আবিষ্কার করি তখনই। ওর উপর আমার কড়া নজর ছিল। ও থানায় খবর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল সত্যি, কিন্তু যেখানে এসেছিল সেখান থেকে আমারই লোক টেলিফোন করেছিল। সে ছিল ওর পিছু পিছু। লোকটা ছিল ভারী চালাক, কতবার আমার চোখে ধুলো দিয়েছে। যাক, আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো। এখনও নয়, আগে বড় কর্তার কাছ থেকে চন্দ্র সম্বন্ধে অভয় নিতে হবে যে। তারপর শুক্ল বললে, আমার মনে শান্তি এসেছে, এবার হালকা মনে দেশে ফিরে যেতে পারি। আমার রবিবারের পার্টিতে যোগ দেবার পর যাবেন, তার আগে কিন্তু নয়। শুক্ল হাসতে হাসতে বললেন, আচ্ছা।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নেক্সট গল্প কেমন চাই, হরর, থ্রিলার, কেমন যেরকমই হোক আপনার পছন্দ জানাতে পারেন আমাকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।